সুপ্রভাত। ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে কষে দেখি 19-এর অঙ্কগুলো করব। চলো শুরু করি। এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের যে সূত্রটা জেনে থাকতে হবে সেটা হলো এ এবং বি দুটো বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক x1y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2y2 এবং এ এবং বি এর সংযোজক রেখাংশের মধ্যে অবস্থিত কোনো একটা বিন্দু, যেই বিন্দুটা এ বি এর সংযোজক রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তবে সি এর স্থানাঙ্ক হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। বোঝা গেছে? এইটা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র। এইখানে তোমাদের এই সূত্রটা খুব বেশি বেশি করে কাজে লাগবে, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক একই রকমভাবে আরেকটা দেখো, মনে করো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এই রেখাংশের মধ্যে অবস্থিত সি আরেকটা বিন্দু, যেটা এবি সরলরেখা থেকে বাইরে আছে, অর্থাৎ এবি যে রেখাংশটা পাচ্ছি তার বাইরে আছে। অর্থাৎ সি বিন্দুটা যদি এর রেখাংশটাকে, অর্থাৎ এবি রেখাংশটাকে m:n অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে এসি এর দৈর্ঘ্য হচ্ছে n, এসি এর দৈর্ঘ্য কত আমি লিখছি টোটালটা, এটা লিখছি m, আর এইটুকুটা হচ্ছে n। ঠিক আছে? যদি বহির্বিভক্ত করে তবে সি বিন্দুর স্থানাঙ্ক হবে কিছুই না, শুধুমাত্র এখানে মাইনাস বসে যাবে, mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, কমা my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। এই হচ্ছে সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু তোমাদের যাবতীয় অঙ্কগুলো হয়ে যাবে। চলো এবার অঙ্কগুলোকে দেখে নিই। এবার আমরা একের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো। একের দাগের অঙ্কটা বলেছে যে 6,-14 এবং -8,10 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে 3:4 অনুপাতে যে বিন্দুটি অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক বের করতে বলেছে। তাহলে কি লিখতে হবে? লিখতে হবে যে বিন্দুটি -6, -14 ও -8, 10 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক। ঠিক আছে? বের করছি। সূত্র কি আছে? সূত্র আছে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। বোঝা গেল? এখানে শুধু মানগুলো বসাতে হবে। এইবার যদি তোমাদের এই সূত্রটা মনে না থাকে তাহলে তোমরা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারো, বা বারবার এই সূত্রটা না লিখে একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারো, যেটা হচ্ছে m তারপরে n, পাশে লিখলে x, পাশে লিখলে y। প্রথম বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে দেখো, x1 y1, x2 y2, এই তো দেওয়া আছে। এইবার এখান থেকে কি করব দেখো, আমাকে স্থানাঙ্ক বের করতে হবে। প্রথমে তাহলে x স্থানাঙ্ক হয়, কি করতে হবে তোমাদের, কোণাকুণি গুণ আর যোগ। তাহলে mx2 প্লাস nx1, এই যে কোণাকুণি গুণ করলাম mx2 আর nx1, তাদের যোগ বাই m প্লাস n। y এর ক্ষেত্রে কি হবে, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এইটাই সূত্র বসেছে। তাহলে এইখানে যদি আমরা এই বিন্দুগুলোকে বসাই, দেখো প্রথম বিন্দুটা কি বলেছে দেখো, প্রথম বিন্দুটা বলেছে 6,-14, তাহলে 6,-14 বসালাম। এটা বলে দিয়েছে -8,10, -8,10। বুঝে গেল? m এর মান বলে দিয়েছে তোমার 3, n এর মান বলে দিয়েছে 4। তাহলে কি করতে হবে,
তাহলে এটা সরাসরি করার জন্য তোমরা যদি এটা নাও লেখো সরাসরি বসিয়ে দিতে পারো। কীভাবে দেখো, তাহলে আমি কি করছি, স্থানাঙ্ক বের করছি। তাহলে কী কী গুণ করবো দেখো, 3 সঙ্গে -8 কোনাকুনি গুণ, গুণ করলাম, গুণ করে যোগ করলাম কার, এটার সঙ্গে এটা, 6 গুণ 4, 6 গুণ 4 বাই কত, m প্লাস n মানে 3 প্লাস 4। ঠিক একই রকমভাবে y এর ক্ষেত্রেও তাই। তাহলে এটার সঙ্গে এটা গুণ মানে 3 সঙ্গে 10 গুণ যোগ এটার সঙ্গে এইটা গুণ, তাহলে কত, 4 সঙ্গে -14 গুণ। বোঝা গেল ব্যাপারটা? চলো এবার তাহলে এটাকে বড় করে দিলাম, বাই হচ্ছে 3 প্লাস 4। ঠিক আছে, এবার স্থানাঙ্ক বের করলাম, চল বের করছি। তাহলে -24 প্লাস 24 বাই 7 কমা 3 × 10 = 30 মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, তাহলে -14 × 4 = 56 ভাগ 7। বুঝে গেল? দেখো এবার এটা করলে কত হবে, 0/7, 0/7। আচ্ছা লিখে দিচ্ছি, চলো এটা কত হবে, -26/7, -26/7। বুঝে গেছে? এটা ইকুয়ালস টু কত হলো তাহলে, 0, -26/7। বুঝে গেছে? তাহলে স্থানাঙ্কটা কী দাঁড়ালো, 0, -26/7। ঠিক আছে, এইরকম করেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। বাকি যে অঙ্কগুলো আছে তোমরা এইভাবে অঙ্কগুলোকে ট্রাই করতে পারো। ঠিক আছে, চলো আমি তাহলে পরের দাগের অঙ্কটাকে দেখছি। 2 দাগের অঙ্কটা কি, মধ্যবিন্দু বের করতে বলেছে। কি বের করতে বলেছে, মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কোনটা করব, চলো আমি 1 নম্বর দাগেরটাই করছি, 2 1 নম্বরটা। কি কি বিন্দু বলেছে বলো, 5, 4 আর 3, -4। যেহেতু মধ্যবিন্দু, খেয়াল করে দেখো, ধরে নাও এরকম একটা সরলরেখা যদি থাকে, এখানে মধ্যবিন্দুটা, এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি, এটা হচ্ছে সি, এটা মধ্যবিন্দু যদি হয়, তাহলে এ থেকে সি এর দূরত্ব যা হবে বি থেকে সি এর দূরত্ব তাই হবে না? তাহলে তাদের অনুপাত কত হবে, 1:1 না? তাহলে m:n মানে কত, m:n মানে হচ্ছে 1:1। বুঝে গেল ব্যাপারটা? তারপরে ঠিক আগের মতো করেই সাজাবো। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা একদম নর্মাল একটা সূত্র আছে সেই সূত্রটাও ব্যবহার করতে পারো। যদি তোমরা মনে করো যে না আমরা সূত্রই শিখেছি ওই সূত্র দিয়েই করবো, তাহলেও করতে পারো। যেহেতু মধ্যবিন্দু বলে দিয়েছে তার জন্য কি হবে, m:n এর অনুপাতটা হবে 1:1। চলো তাহলে লিখে দিচ্ছি এখানে, তাহলে 1 এটা 1, এটা x এটা y। ঠিক আছে, চলো প্রথম বিন্দুটা কি বলেছে, 5, 4, তাহলে এটা 5 এটা হচ্ছে 4। তারপরে বিন্দুটা কি বলেছে দেখো, 3, -4, তাহলে 3 -4। বুঝে গেল? তাহলে অতএব 5, 4 ও 3, -4 এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক সমান কত, দেখো এটার সঙ্গে 3 গুণ করবো, তাহলে 1 সঙ্গে 3 গুণ যোগ 5 সঙ্গে 1 গুণ, 5 গুণ 1 বাই 1 যোগ 1 কমা। এবার y এর ক্ষেত্রে দেখো কি হবে, 1 সঙ্গে -4 গুণ 1 গুণ -4 যোগ 1 সঙ্গে 4 গুণ 1 গুণ 4 বাই 1 যোগ 1। বোঝা গেল ব্যাপারটা? চলো করছি এটাকে, তাহলে কি হবে দেখো, 3 যোগ 5 ভাগ 2, এটা কত হবে, -4 প্লাস 4 ভাগ 2, তাহলে কত হবে দেখো, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4, -4 প্লাস 4 0, তাকে 2 দিয়ে ভাগ করলে কত 0, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি, যেই পদ্ধতিটা হচ্ছে একটা সূত্র দিয়ে যেটা বলে দেওয়া আছে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো, এই অঙ্কটাই করতে পারি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হলো কি, সূত্রটা কি, x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2। এখানেও যদি তোমরা মানটা বসাও তাও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো কিভাবে, দেখো মান বসাচ্ছি, তাই লিখবে তোমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তারপর এখানে সূত্রটাতে বসাবে। সূত্রতে বসাচ্ছি, তাহলে কি হবে দেখো, এখানে লিখছি, তাহলে কি 5 প্লাস 3/2 4 -4/2। বুঝে গেল? তাহলে কত হবে 4,0। বুঝে গেছে অঙ্কটা? এইভাবেও কিন্তু অঙ্কটা হবে। অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে তোমরা যেই সূত্রটা শিখেছো সেই সূত্র ব্যবহার করেও করতে পারো, অথবা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়ের যে সূত্র x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2 এটা ব্যবহার করেও করতে পারো। তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করবে। চলো আমি তাহলে পরের অঙ্কটা দেখি।
3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 3-এর দাগের অঙ্কটা বলেছে যে 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। চলো ধরি 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 এর সংযোজক রেখাংশকে m/n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে অতএব যে বিন্দুটি 4,6 ও 3,5 এর সংযোজক রেখাংশকে m/n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক বের করছে। ঠিক আছে, তাহলে কি হবে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অঙ্কটাকে আরেকবার লিখে নিতে পারো। হ্যাঁ, যে এইভাবে প্রথমে m লিখবে, তারপরে n লিখবে, তারপরে এটাকে লিখবে 4, এটাকে 6, এটাকে 3, এটাকে 5, এবার পুরোপুরি গুণ করবে আর যোগ করবে। তাহলে স্থানাঙ্ক কি হবে দেখো, 3m প্লাস 4n বাই m প্লাস n, যেহেতু অন্তস্থভাবে বিভক্ত করেছে ধরেছি, তাহলে 3m প্লাস 4n বাই m প্লাস n। আরেকটা কি হবে দেখো, 5m প্লাস 6n বাই m প্লাস n। এই তো স্থানাঙ্ক হবে। তাহলে যে বিন্দুটা এই সংযোজক রেখাংশকে m/n অনুপাতে অন্তর্ভুক্ত করেছে তার স্থানাঙ্ক হচ্ছে এটা। আর আমরা ধরে নিয়েছি যে 1,3 বিন্দুটি এই এদের সংযোজক রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করেছে, তাহলে এই বিন্দু আর এই বিন্দু সেম। তাহলে অতএব 3m প্লাস 4n বাই m প্লাস n ইকুয়ালস টু 1 এবং 5m প্লাস 6m বাই m প্লাস n ইকুয়ালস টু কত, 3। এই দুটোকে আমরা সমাধান করব। চলো সমাধান করছি। দেখো প্রথমটা থেকে কি পাওয়া যাবে, তাহলে 3m প্লাস 4n ইকুয়ালস টু m প্লাস n। একদিকে করছি সবগুলোকে m কে, তো 3m মাইনাস m ইকুয়ালস টু n মাইনাস 4n। বুঝে গেল? তাহলে এইটাকে আমি ডান দিকে লিখছি। ঠিক আছে, দেখে নাও। তাহলে ইমপ্লাই কি করছে দেখো, এটা কত হচ্ছে 2m ইকুয়ালস টু মাইনাস 3n, এই তো হচ্ছে। তাহলে ইমপ্লাই m বাই n ইকুয়ালস টু কত, মাইনাস 3/2। আমরা কিন্তু ধরেছিলাম অন্তর্বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করে ধরার পরে আমরা এই m/n এর অনুপাতটা কি পেলাম, মাইনাস দিয়ে পেলাম। তার মানে আমাদের ধরাটা ভুল হয়েছে। তার মানে উত্তরটা কি হবে, উত্তরটা কিছুই না, উত্তরটা শুধু ধরবো লিখবো আমরা যে অতএব 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 এর সংযোজক রেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। বোঝা গেল? যেহেতু উত্তরটা মাইনাসে চলে এসছে, আমরা কি লিখবো এখানে, অন্তস্থ ধরেছিলাম সেটা ধরে মাইনাস পেলাম, তার জন্য আমরা কি লিখবো, এই এত অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। তাহলে অনুপাতটা কি হবে, 3:2। বুঝে গেল ব্যাপারটা? চলো তারপরের অঙ্কটা দেখি। 4 দাগের অঙ্কটা একবার পড়ে নাও, দেখো কি বলেছে। বলছে 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। তাহলে আবার সেই একবার ধরে নেব আমরা যে y অক্ষ দ্বারা কিভাবে বিভক্ত হয়েছে। তো আমরা ধরে নেব যে m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে, আমরা এটা ধরে নেব। তাহলে লিখে নিচ্ছি 7,3 ও -9,6 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে
বা সংযোজক রেখাংশ y অক্ষ দ্বারা m/n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। ঠিক আছে, এটা আমাদের ধরে নিতে হবে, তাহলে এটা লিখবো ধরি। ঠিক আছে, বোঝা গেল এটা? চলো এবার তাহলে আমাকে বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে অতএব যে বিন্দুটি 7,3 ও 9,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে m/n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক। কি সূত্র কি ছিল? mx2। তাহলে দেখো m, তাহলে কি হবে? মাইনাস, একবারে করে দিচ্ছি, -9m প্লাস 7n বাই m প্লাস n, কমা, তারপর কি 6m প্লাস 3n বাই m প্লাস n। এই তো স্থানাঙ্ক। খেয়াল করে দেখো, এই যে m/n অনুপাতে বিভক্ত হয়েছে, অর্থাৎ এই বিন্দুটা পেয়েছি কিভাবে? y অক্ষ দ্বারা ছেদ করার ফলে। তাহলে y অক্ষ দ্বারা ছেদ করার ফলে যে বিন্দুটা আমরা পাবো, অর্থাৎ সেটা y অক্ষের উপরে থাকবে। y অক্ষের উপরে থাকা মানে কি? x স্থানাঙ্কটা 0, অর্থাৎ ভুজটা 0। যেহেতু বিন্দুটি y অক্ষের উপরে আছে বা y অক্ষের উপরে অবস্থিত, অতএব ভুজ সমান 0। ভুজ সমান 0, আমরা এভাবে করে এদিকে করছি। তাহলে এই বিন্দুটার, অর্থাৎ এই যে বিন্দুটা আমরা পেলাম, এই বিন্দুটার ভুজ কোনটা? x স্থানাঙ্কটা। তাহলে কত? -9m প্লাস 7n বাই m প্লাস n ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ -9m প্লাস 7n ইকুয়ালস টু 0, ইমপ্লাই -9m ইকুয়ালস টু -7n, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে m/n ইকুয়ালস টু 7/9। তাহলে উত্তরটা কি হবে? লিখবো অতএব 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ y অক্ষ দ্বারা 7:9 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। আমরা উত্তরটা প্লাস দিয়েই পেয়েছি, তাহলে যেটা ধরেছিলাম ওটা ঠিক আছে। তাহলে কি লিখবো? অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। ঠিক আছে, চলো 5 নম্বর করে দেখে নিই। প্রমাণ করি যে a একটা স্থানাঙ্ক বলে দিয়েছে, b একটা স্থানাঙ্ক বলেছে, c একটা স্থানাঙ্ক এবং d একটা স্থানাঙ্ক বলেছে। বিন্দুগুলি পরস্পর যুক্ত করলে সামান্তরিক গঠিত হয়। খেয়াল করে দেখবে তোমরা, আমরা সামান্তরিকের ধর্মতে পড়েছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই কর্ণটা এটাকে সমদ্বিখণ্ডিত করেছে, আবার এই কর্ণটা এটাকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ আমি যদি ABCD দেখি, ABCD এখানে যদি স্থানাঙ্কগুলো বসাই, তাহলে এই AC এর মধ্যবিন্দু এবং BD এর মধ্যবিন্দু একই হবে। যদি হয় তাহলে বলতে পারবো ABCD একটা সামান্তরিক। তাই লিখছি অতএব AC এর মধ্যবিন্দু, AC এর মধ্যবিন্দু A কত বলে দিয়েছে বলো? 7,3। তাহলে 7, আর C কত বলে দিয়েছে? 10,12। আচ্ছা লিখে দিচ্ছি এখানে 7,3। C কত বলেছে? 10,12। 10,12। B কত বলেছে? 9,6। D কত বলেছে? D বলেছে 8,9। 8,9 বুঝে গেল? এবার দেখো AC এর মধ্যবিন্দু বের করছি আমরা, A এবং C। তাহলে কি হবে? 7 যোগ 10 অর্থাৎ x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2, তাহলে 3 প্লাস 12/2। বোঝা গেল? এর মান বের করছি আমরা। তাহলে 17/2, এটা হলো
15/2। বুঝে গেছে? আবার বিডি এর মধ্যবিন্দু সমান কি হবে? 8 যোগ 9/2, 9 যোগ 6/2 কত হলো? 17/2, 15/2। আমি দেখছি যে বিডি এর মধ্যবিন্দু যেটা, এসি এর মধ্যবিন্দুও ওই একই। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? তো আমরা দেখলাম যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ দুটোর মধ্যবিন্দুটা সেম। তাহলে অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। বুঝে গেল? চলো এবার 6 নম্বর অঙ্কটা দেখে নিই। 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে 6 নম্বর অঙ্কটাও ঠিক একই রকমই বলেছে, শুধুমাত্র এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তোমরা কি করবে, যে এসি এর মধ্যবিন্দু বের করবে এবং বিডি এর মধ্যবিন্দু বের করবে, সেই দুটো সেম করে দেবে, সেখান থেকে এক্স ওয়াই এর মান পেয়ে যাবে। ঠিক আছে? 7 নম্বর অঙ্কটা তারপরে বলেছে, 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটাও ঠিক একই রকম, যে 4টি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে যে পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়। তাহলে প্রমাণ করি যে x1 + x3 = x2 + x4 এবং y1 + y3 = y2/y4। একই নিয়মে এই 7 নম্বর অঙ্কটাও হবে। 7 নম্বর অঙ্কটা তাহলে তোমরা নিজেরা করবে। আমি তাহলে 8 নম্বর অঙ্কটা করছি। দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটাকে প্রথমে আগে ছবিটা তোমরা এঁকে নেবে। 8 নম্বরের ছবিটা এঁকে নিচ্ছি। দেখো কি বলেছে, আমি নাম দিলাম এটার এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। স্থানাঙ্কগুলো বসাচ্ছি। এ বিন্দুর স্থানাঙ্ক বলেছে -1,3, তাহলে -1,3। বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে দেখো 1, -1। সি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, বলেছে 5,1। ঠিক আছে? এডি মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলেছে। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করতে বলেছে। খেয়াল করে দেখো, আমরা যেহেতু এডি মধ্যমার কথা বলেছি, অর্থাৎ তাহলে ডি বিন্দুটা কি হবে? বিসি এর মধ্যবিন্দু। কারণ আমরা জানি যে মধ্যমা কাকে বলে, কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক যে রেখাংশ, সেটাকেই বলে মধ্যমা। তার মানে ডি বিন্দুটা কি হবে? বি এবং সি এর মধ্যবিন্দু হবে। তাহলে লিখছি অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক সমান কত? দেখো x1 + x2/2, তাহলে 1 + 5/2, -1 + 1/2, তাহলে কত হবে? দেখো 6/2 মানে কত? 3, 0, তাহলে 3,0। এইবার এডি এর দূরত্ব বের করতে পারবে না, এটার মান কত বেরিয়ে গেল দেখো 3,0। তাহলে অতএব এ ডি মধ্যমার দৈর্ঘ্য মানে কি, দুটো বিন্দুর দূরত্ব বের করলেই হবে। তাহলে √x1 - x2 তার হোল স্কয়ার। তাহলে আমি কি করছি, x1 এটাকে ধরছি, তাহলে 3 -1 মানে +1 হয়ে যাবে। তাহলে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, তাহলে 0 - 3 তার হোল স্কয়ার। তাহলে কত হবে দেখো, এটা 4 এর হোল, এটা কত 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার -3 এর স্কয়ার কি প্লাস হয়ে যাবে সেটা। তাহলে কত, √16 আর 9 25, এটা কত হবে 5 একক। যেহেতু প্লাস দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, তার জন্য শুধুমাত্র পজিটিভ মান নিলাম। তাহলে এটি বর্তমান দৈর্ঘ্য হলো 5 একক। বুঝে গেছে অঙ্কটা? দেখে নাও, যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করো। চলো তারপরে আমি বলে দিচ্ছি কত হলো এটা 8 নম্বর। এবার আমরা 9 নম্বর অঙ্কটা দেখছি। 9 নম্বর অঙ্কটা বলেছে, 9 নম্বর অঙ্কটাও ঠিক একই রকমভাবে 9 নম্বর অঙ্কটা বলেছে। আমরা আবার সেই এবিসি ত্রিভুজের ছবিটা এঁকে নিচ্ছি। এ বি সি ত্রিভুজের ছবি এঁকে নিলাম। এখানে বলে দিয়েছে তোমার এ বিন্দুর স্থানাঙ্ক আমি ধরছি 2, -4, 2, -4। বি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরছি 6, -2, 6, -2। সি বিন্দুর স্থানাঙ্ক ধরছি -4,2। ঠিক আছে? চলো এবার তাহলে যেহেতু
তিনটে মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে আমার তিনটে বাহুরই মধ্যবিন্দু লাগবে। তাহলে এটার মধ্যবিন্দু বললাম ডি, এটার মধ্যবিন্দু বললাম ই, এটার মধ্যবিন্দু বললাম এফ। ঠিক আছে, তাহলে অতএব এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? x1 প্লাস x2 বাই 2 কত? 2 যোগ 6 বাই 2, আর এটা কত? -4 -2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, তাহলে কত হবে দেখো? 6 2 8 ভাগ 2 মানে কত? 4, -6কে 2 দিয়ে ভাগ করলে -3, তাহলে 4, -3। তাহলে এটা কত হলো? এ বি এর মধ্যবিন্দু 4, -3। ঠিক আছে, এবার বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান বিসি। এবার বিসি এর বের করছি, তাহলে কি হবে? 6 -4 বাই 2 -2 প্লাস 2 বাই 2, এটা হবে কত দেখো? 6 থেকে 4 বিয়োগ করলে কত? 2কে 2 বিয়োগ ভাগ করলে 1, এটা 0, তাহলে 1, 0, তাহলে এটা কত? 1, 0। বুঝে গেল? এবার ই এর স্থানাঙ্ক, এটা কি? এসি এর মধ্যবিন্দু, তাহলে এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো? 2 -4 বাই 2, -4 যোগ 2 বাই 2 কত হচ্ছে দেখো? এটা হচ্ছে -2কে 2 ভাগ করলে কত? -1, এটা হচ্ছে কত? -2, তাহলে কত? -1, তাহলে এটা কত হলো? -1, -1। বুঝে গেছে? তাহলে অতএব প্রথম মধ্যমার দৈর্ঘ্য, দেখো ঠিক আছে। এবার তোমরা যেহেতু দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে জানো, তাহলে কিন্তু যে কোনো মধ্যমা তুমি বের করতে পারবে। আমি এডি রেখে প্রথম মধ্যমা বলছি, তাহলে এডি এর দৈর্ঘ্যটা বের করছি। তাহলে কি হবে? √x1 - x2 তার হোল স্কোয়ার, তার মানে 2 - 1 তার হোল স্কোয়ার, প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার, -4 - 0 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা করলে কি হবে দেখো? 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1 এর স্কোয়ার, প্লাস -4 - 0 মানে -4 এর স্কোয়ার কত? 16, প্লাস 16, তাহলে কত হবে? √17 একক। বোঝা গেল ব্যাপারটা? ঠিক একই রকমভাবে তোমরা দ্বিতীয় মধ্যমার দৈর্ঘ্য বের করবে এবং তৃতীয় মধ্যমার দৈর্ঘ্য বের করবে। ঠিক আছে, আমি তাহলে 10 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। দেখে নাও 10 নম্বর নম্বরে কি বলেছে? একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,3 -2,7 আর 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক নির্ণয় করি। চলো, ঠিক একই রকম ভাবে আবার সেই ত্রিভুজের ছবি আঁকছি। এখানে কিন্তু আগে শীর্ষবিন্দু বলে দিয়েছিল, এখন কিন্তু মধ্যমাগুলো বলে দিয়েছে। চলো, প্রথম মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমি বসাচ্ছি প্রথমটা 4,3, এটাকে বসাচ্ছি 4,3। আরেকটা বলে দিয়েছি -2,7, এটাকে বসাচ্ছি -2,7। আরেকটা বলে দিয়েছে তোমার 0,11, তাহলে এটাকে বসাচ্ছি 0,11। বোঝা গেল? আমি এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, এটাকে ধরছি সি। বোঝা গেল? চলো, তাহলে এটাকে ধরলাম আমি, ধরে নাও ডি, এটাকে ই, এটাকে এফ। ঠিক আছে, এই বিন্দুর স্থানাঙ্ক ধরছি আমি x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক ধরছি x3 y3। বোঝা গেল? চলো, তাহলে লিখে দিচ্ছি এখানে আমি, ধরি তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1, y1, x2, y2 ও x3, y3। বুঝা গেল? তাহলে এইবার দেখো আমাকে কি বলেছে, আমরা কি এবি এর স্থানাঙ্ক কি ধরেছি? এবি এর মধ্যবিন্দু কি ধরেছি? 0,11 না? তাহলে অতএব এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখো? x1 + x2/2, y1 + y2/2,
বাই টু। তারপর কি আছে বিসি, বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেখো কি হবে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু। তারপর সি মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি বাই টু। বুঝে গেল ওয়াই থ্রি বাই টু। ঠিক আছে, এবার প্রত্যেকটার স্থানাঙ্ক কিন্তু বলে দিয়েছে। তাহলে অতএব এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ইকুয়ালস টু হচ্ছে কত, এটা কি ধরেছি না, এটা হচ্ছে জিরো, ইমপ্লাই এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়ালস টু জিরো। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো কি করব, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা সমান কত 11 না? কেন বলো তো? কারণ হচ্ছে যে এই যে মধ্যবিন্দুটা এটাই তো এই বিন্দুটা, তার মানে কি ভুজটা হচ্ছে 0, কোটিটা হচ্ছে 11, তাহলে কোটিটা 11 করছি, এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু সমান 22। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বুঝতে পারলে কি না বলো? যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি মুছে দিচ্ছি উপর দিক থেকে। দেখো তাহলে আমি প্রথম সমীকরণটা লিখে দিলাম এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি পাচ্ছি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইকুয়ালস টু কত 22। এটা 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণটার দিকে তাকাও ভালো করে, এইটা এটার মধ্যবিন্দু এটা না, তাহলে হবে এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়ালস টু এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়ালস টু 4 2 8। এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। তারপর দেখো ওয়াই টু প্লাস ওয়াই থ্রি সমান 3 2 6, ওয়াই টু প্লাস ওয়াই থ্রি সমান হচ্ছে 6। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। বুঝতে না পারলে বলবে। এইটা কিন্তু তোমাদের দেখাতে হবে, এটা কিন্তু আমি এইভাবে লিখে দিলাম, কিন্তু একটা করে দেওয়ার পরে এটা লিখে দিয়েছি ঠিকই, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার হলে এটা করে দেখাতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এইটার ক্ষেত্রে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই টু সমান কত -2 না? তাহলে আমরা লিখব এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ইকুয়ালস টু -4, 2 দিয়ে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। তারপর দেখো ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইকুয়ালস টু দেখো 7 2 14। এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। এবার দেখো আমি 1 যোগ 3 যোগ 5 করে পাই। ঠিক আছে, এক কি আছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স থ্রি প্লাস এক্স ওয়ান, এই তো। তাহলে সবগুলোর যোগ, তাহলে প্রথমটার যোগ কত 0, তারপরটা কত 8, তারপরটা হচ্ছে -4। তাহলে কত হবে দেখো, তাহলে এইটা হবে 2 ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়ালস টু 8 থেকে 4 বিয়োগ করলে 4। তাহলে দাঁড়ালো গিয়ে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়ালস টু কত 2। বোঝা গেছে? এটাকে দিলাম 7 নম্বর সমীকরণ। ঠিক একই রকমভাবে আমরা পাবো যদি 2 যোগ 4 যোগ 6 করে পাই। তাহলে কি পাবো দেখো 2 ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি সমান কত, এই সবগুলোর যোগ 22 যোগ 6 যোগ 14, 22 যোগ 6 যোগ 14, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি সমান কত দেখো 14 আর 6 20, 20 আর 22 42, কে 2 দিয়ে ভাগ, মানে কত হবে 21 হবে। এটা হবে 21। এটাকে নাম দিলাম আমি 1 2 3 8 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা সবগুলো জিনিস পেয়ে গেছি। ঠিক আছে, এবার আমি উপর দিকে লিখছি, নিচের দিকে আমার যেহেতু জায়গা নেই আমি উপরে লিখছি, দেখে নাও। তাহলে এবার এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, খেয়াল করো এক্স ওয়ান প্লাস এক্স টু সমান কত 0। তাহলে এবার 8 বিয়োগ 1 করে পাই। দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, এখান থেকে আমি এক্স ওয়ান প্লাস এক্স টুটা বিয়োগ করছি। তাহলে কি আছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি থেকে আমি বিয়োগ করছি কি এক্স ওয়ান প্লাস এক্স টুটা বিয়োগ করছি। তাহলে কত হলো দেখো, এটা কত আছে 2 বিয়োগ কত 0,
তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো, x1 x2টা কেটে যাবে না, তাহলে এইটা গোটাটা আর এটা কেটে যাবে, তারপরে থাকবে কি x3, তাহলে x3 = 2। ঠিক আছে, একই রকমভাবে 8 বিয়োগ 3 করে পাই, 8 বিয়োগ 3 করে পাই। খেয়াল করে দেখো, 8 থেকে 3 বিয়োগ করছি, তাহলে x2 + x3 বিয়োগ করছি, তার মানে পড়ে থাকবে কি x1, তাহলে x1 = কত, 2 বিয়োগ 8, ইমপ্লাই x1 = -6। তাহলে x3 মান বেরোলো 2, x1 এর মান বেরোলো -6। আবার সরি, ভুল হলো, আমি 7 বিয়োগ হবে, এটা 7 হবে, 5 6 7, এটা 7 হবে, 5 6 7, এটা 7। ঠিক আছে, তাহলে 7 বিয়োগ আমি কি পেলাম, x1 পেয়ে গেছি আর x3 পেয়ে গেছি, তাহলে x2 পেতে হবে। তার মানে কি x1 আর x3 যদি বিয়োগ করি, দেখো খেয়াল করে, তাহলে কত করবো, এটা 5, তাহলে 7 বিয়োগ 5 করে পাই। ঠিক আছে, 7 বিয়োগ 5 করলে কীভাবে হবে দেখো, তাহলে 7 কত, 7 আছে এটা থেকে আমি x1 + x3 বিয়োগ করছি, তাহলে পরে থাকবে কি x2, x2 সমান কত, x2 হচ্ছে এটা মাইনাস এটা, খেয়াল করে দেখো, এটা মাইনাস এটা, তার মানে কি 2 মাইনাস মাইনাসে +4, ইমপ্লাই x2 = 6। তার মানে আমরা x1 পেয়ে গেলাম, x2 পেয়ে গেলাম, x3 পেয়ে গেলাম। বোঝা গেছে? চলো এবার আমি এদিকটা এবার মুছে দিচ্ছি, আমি শুধু লিখে রাখছি, দাঁড়াও। তাহলে আমরা পেলাম x1 = কত পেলাম দেখো, -6, x2 = পেলাম 6, x3 = পেলাম 2। এটা লিখে রাখলাম, আমি এবার এগুলোকে মুছে দিচ্ছি। আমি যেহেতু x এর মান পেয়ে গেছি, এবার আমাকে y স্থানাঙ্কগুলো বের করতে হবে, তার পদ্ধতিটা আমাদের জানাই আছে, একই রকমভাবে আমরা করব। তাহলে y1 + y2 + y3 পেয়ে গেছি। এবার দেখো y1 + y2 যদি বিয়োগ করি, তাহলে আমি কি পাবো, y3 এর মান পাবো না, তাহলে অতএব 5 6 7 8, 8 বিয়োগ 2 করে পাই। দেখো এই তিনটে থেকে এই দুটো বিয়োগ করব, তাহলে কি পড়ে থাকবে, y3 পড়ে থাকবে না, শুধু y3, তাহলে y3টা কি হবে, 21 বিয়োগ 22 -1, 5 6 7 8 বিয়োগ 4 করে পাই। ঠিক আছে, তাহলে 8 বিয়োগ 4, তাহলে এটা থেকে 4 কই এটা, y2 y3, তাহলে কার মান পাবো, y1 এর মান পাবো না, তাহলে y1 এর মান কি হবে, 21 বিয়োগ 6, 21 বিয়োগ 6, ইমপ্লাই 15। বোঝা গেছে? তারপর 6 7 8 বিয়োগ, এটা 4 করলাম, এবার 6 করে পাই, এই যে 6 করলাম, তাহলে y1 আর y3 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি y2 শুধু, তাহলে y2 সমান কত হবে, 21 বিয়োগ 14, কত হবে, 7। তাহলে আমরা y1 এর মান পেলাম, y1 এর মান পেলাম 15, y2 এর মান পেলাম 7, y3 এর মান পেলাম -1। ঠিক আছে, তাহলে এবার লিখবে উত্তরটা তোমরা, আমি এগুলো মুছে দিচ্ছি। তাহলে উত্তরটা লিখবে, অতএব 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1, y1 -6, 15, 6, 7 ও 2, 1। বোঝা গেছে ব্যাপারটা? ও y3 এর মানটা -1 বেরিয়েছিল, সরি, তা 2, -1। এটা হচ্ছে উত্তর। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।